আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছে। দর্শক, আপনারা যারা এতদিন নানা সীমাবদ্ধতার জন্য বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারেননি, আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আমি ধারাবাহিকভাবে বাংলাদেশের অপ্রকাশিত ইতিহাস, যেগুলো এতদিন আমাদের সামনে প্রকাশিত হয়নি, সেই ইতিহাসগুলো বই থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা। এরই ধারাবাহিকতায় আমি আজকে একটি বই নিয়ে আসছি। খুব ছোট একটা বই। বইটার নাম হলো পলাশী থেকে বাংলাদেশ। লেখক অধ্যাপক গোলাম আযম। বইটির পটভূমি: পলাশী থেকে বাংলাদেশ বইটি 1986 সালে রচিত। এটা 88 সালের মার্চে প্রকাশিত হয়। 1988 সালের 29শে মে জাতীয় সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেতা আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করে। তখনকার প্রধানমন্ত্রী ব্যারিস্টার মাওদুদ আহমেদ এ বিষয়ে 31 তারিখে বিবৃতি দেবেন বলে ঘোষণা করে। আমার মগবাজারস্থ বাড়িতে 30 মে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখি। ভয়েস অব আমেরিকা ও বিবিসি সহ 85 জন সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন। এ পুস্তিকাটি সেখানে বিলি করা হয়। আমার ধারণা ছিল যে সাংবাদিকগণ পরবর্তীতে এই বইটির আলোচ্য বিষয় নিয়ে মন্তব্য করবেন। তেমন কোনো মন্তব্য কোথাও প্রকাশিত না হয় বোঝা গেল যে বইটির বক্তব্য তেমন কোনো সমালোচনার যোগ্য বিবেচিত হয়নি। বইটিতে পলাশী থেকে বাংলাদেশের অভ্যুত্থান সম্পর্কে মাত্র কয়েকটি পৃষ্ঠায় অতি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়। 1970 সালের জাতীয় নির্বাচন, স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা, স্বাধীন বাংলাদেশ আন্দোলনের পটভূমি, পাকিস্তান সরকারের ভ্রান্ত নীতি, বাংলাদেশ আন্দোলনে ইসলামপন্থীদের সংকট, 71-এ জামাত ইসলামের ভূমিকা, স্বাধীনতা পূর্ব বাংলাদেশের সমস্যা, পূর্ব বাংলার আশানুরূপ উন্নয়ন না হওয়ার কারণ, রাজনৈতিক মতপার্থক্য কি স্বাধীনতা বিরোধী বলা যায়, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। পলাশী থেকে বাংলাদেশ: অতীতকে বাদ দিয়ে যেমন বর্তমানকে বুঝতে পারা যায় না, তেমনি বর্তমানের বিশ্লেষণ ছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা যায় না। 1971 সালে বাংলাদেশ নামে যে নতুন একটি স্বাধীন রাষ্ট্র দুনিয়ার মানচিত্রে স্থান লাভ করল, তার ইতিহাস অনেক প্রাচীন। এখানে বিস্তারিত ইতিহাস আলোচনা উদ্দেশ্য নয়, এজন্য প্রাচীনকাল থেকে আলোচনার অবকাশ এখানে নেই। তাই ব্রিটিশ শাসনের সূচনা থেকেই শুরু করছি। উপমহাদেশে ইংরেজ রাজত্ব: 1757 সালে স্বাধীন বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর ইংরেজের সহযোগিতা নিয়ে নবাব হওয়ার যে কুমতলব করেছিল, তারই ফলে এদেশে ইংরেজ রাজত্বের সূচনা হয়। যে ব্যক্তি নিজের ক্ষমতার জন্য আপন দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করল, তাকে সঙ্গত কারণেই ইংরেজরাও বিশ্বাস করতে পারল না। এভাবেই মীর জাফরের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইংরেজ রাজত্ব কায়েম করা হলো। 1857 সালে দিল্লির শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ইংরেজ রাজত্ব গোটা ভারত উপমহাদেশে মজবুত করা হলো। এভাবে উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠা লাভ করতে 100 বছর লেগে গেল। এভাবেই 1757 সালে পলাশীর প্রান্তরে পরাধীনতার যে বীজ বপন করা হয়েছিল, তা 100 বছরে বিরাট মহীরুহে পরিণত হলো। 1831 সালে পাঞ্জাব ও সীমান্ত প্রদেশীয় সীমানায় বালাকাটের যুদ্ধে সৈয়দ আহমেদ বেরলভী রহিমুল্লাহ ও শাহ ইসমাইল রহিমুল্লাহ এর নেতৃত্বে পরিচালিত ভারতের প্রথম সত্যিকারের ইসলামী আন্দোলনের পরাজয়ের পর ইংরেজদের শক্তি আরো বেড়ে গেল। কিন্তু এ ইসলামী আন্দোলনের ফলেই 1857 সালে ইংরেজ বাহিনীতে নিযুক্ত মুসলমান সিপাহীরা বিদ্রোহ করার প্রেরণা লাভ করেছিল। এর পরের ইতিহাস মুসলিম জাতিকে চিরতরে গোলাম বানাবার জন্য ইংরেজদের জঘন্য ষড়যন্ত্রের ইতিহাস। এ উপমহাদেশে প্রায় 600 বছর মুসলিম শাসন চলেছে। তাদের হাত থেকে পূর্ণ ক্ষমতা কেড়ে নিতে ইংরেজদের 100 বছর লেগেছে। তাই দিল্লি দখলের পর এদেশের ইংরেজ রাজত্ব স্থিতিশীল করার লক্ষ্যে ইংরেজরা মুসলমানদেরকে সকল ময়দান থেকে উৎখাত করে
অমুসলিম জাতিগুলোকে শিক্ষা, সরকারি চাকুরি, ব্যবসা-বাণিজ্য ও জমিদারিতে এগিয়ে দিল। ফলে 50 বছরের মধ্যে এদেশের মুসলিম শাসক জাতি দাস জাতিতে পরিণত হয়ে গেল। ইংরেজ লেখক উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমানস বইটি এ কথার বিশ্বস্ত সাক্ষী। বাংলাদেশে ইংরেজ রাজত্ব। বাংলাদেশ থেকে ইংরেজ রাজত্ব শুরু হয় বাঙালি মুসলমানরা প্রায় 200 বছর ইংরেজের গোলামি করতে বাধ্য হয়। ইংরেজের মুসলিম দমন নীতির ফলে বাঙালি মুসলমানরা দুধরনের গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে। একদিকে তারা রাজনৈতিক ও প্রশাসনিক দিক দিয়ে ইংরেজদের অধীন হয়ে পড়ল, অপরদিকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক দিয়ে এদেশেরই ওই সব অমুসলিমের পদানত হতে বাধ্য হলো যারা ইতপূর্বে মুসলমানদের প্রাধান্য মেনে চলত। অমুসলিম জমিদারদের অত্যাচার ও সুদে টাকা লগ্নিকারীদের শোষণে মুসলমানদের যে কি দুর্দশা হয়েছিল সে কথা একালের মুসলমানরা ধারণা করতেও অক্ষম। স্বাধীনতা আন্দোলন। শিক্ষায় দীক্ষায়, ধনে দৌলতে, প্রভাবে প্রতিপত্তিতে অমুসলিম জাতিগুলো অগ্রসর হবার পর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পরিচালনায় ও অমুসলিম নেতৃত্ব যখন দেশকে ইংরেজ গোলামি থেকে স্বাধীন করার আন্দোলন শুরু হলো, তখন অর্ধমিত অবস্থায়ও মুসলিম জাতি তাতে সাড়া দিল। ইংরেজ বিদ্বেষ তাদের মজ্জাগত ছিল, কারণ তাদের হাত থেকেই ইংরেজরা ক্ষমতা কেড়ে নিয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মুসলিম নেতৃবৃন্দ বুঝতে পারলেন যে এ স্বাধীনতা দ্বারা ইংরেজের অধীনতা থেকে মুক্তি পেলেও মুসলমানদেরকে অমুসলিমদের অধীন হয়েই থাকতে হবে। গোটা ভারতে তখন 40 কোটি লোকের মধ্যে মাত্র 10 কোটি মুসলমান ছিল। তাই গণতান্ত্রিক সরকার কায়েম হলেও সংখ্যালঘু মুসলমান চিরদিনই অমুসলিমের অধীন হয়ে থাকতে বাধ্য হবে। 1935 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার যখন কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা কায়েম করে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে স্বায়ত্ত শাসনের নামে আংশিক ক্ষমতা তুলে দেওয়ার ব্যবস্থা করল, তখন মুসলমানরা পৃথক নির্বাচন ব্যবস্থা আদায় করে কিছুটা আত্মরক্ষার বন্দোবস্ত করল। মুসলিম জনগণের প্রতিনিধি যাতে শুধু মুসলিমদের ভোটে নির্বাচিত হতে পারে সে ব্যবস্থার নামই পৃথক নির্বাচন। যুক্ত নির্বাচন ব্যবস্থায় মুসলিম ও অমুসলিমদের মিলিত ভোটে নির্বাচন হলে কংগ্রেসের অমুসলিম নেতাদের মার্জি অনুযায়ী কিছু সংখ্যক মুসলিম আইনসভায় নির্বাচিত হলেও জাতি হিসেবে মুসলিমদের কোনো পৃথক সত্তা থাকবে না আশঙ্কা করে মুসলমানরা পৃথক নির্বাচন দাবি করেছিল। 1935 সালের ওই আইন অনুযায়ী 1936 সালে যে নির্বাচন হয় তাতে ভারতের 7টি প্রদেশে কংগ্রেসের শাসন কায়েম হয়। পৃথক নির্বাচনী ব্যবস্থা চালু ছিল বলে অবিভক্ত বাংলা সহ 4টি প্রদেশে মুসলিম জনসংখ্যা বেশি থাকায় আনুপাতিক হারে এ 4টি আইনসভায় মুসলিম সদস্য সংখ্যা অমুসলিমদের চেয়ে বেশি হয়। মিস্টার জিন্নাহ মুসলিম জাতির নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করার পর মুসলমানরা তাকে কায়েদ আজম, শ্রেষ্ঠ নেতা হিসেবে বরণ করে নেয়। তারই নেতৃত্বে এবং মুসলিম লীগের উদ্যোগে 1940 সালের মার্চে লাহোর ঐতিহাসিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। শেরে বাংলা ফজলুল হকই ওই সম্মেলনে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম সংখ্যাগুরু প্রদেশগুলোকে নিয়ে ভারত থেকে পৃথক মুসলিম রাষ্ট্রপুঞ্জ গঠনের প্রস্তাব পেশ করেন, যা সর্বসম্মতভাবেই গৃহীত হয়। ওই প্রস্তাবটি ইতিহাসে পাকিস্তান প্রস্তাব নামে বিখ্যাত হয়ে আছে। 1945 সালের ভারতীয় কেন্দ্রীয় আইনসভা ও 1946 সালে প্রাদেশিক আইনসভা সমূহে যে নির্বাচন অনুষ্ঠিত হয় তাতে মুসলিম লীগ ওই পাকিস্তান প্রস্তাবকেই নির্বাচনী ইস্যু বানায়। সারা ভারতে মুসলিমগণ একটি পৃথক জাতিসত্তার মর্যাদা সহকারে ওই নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে। পৃথক নির্বাচন পদ্ধতি না থাকলে এ বিজয় কিছুতেই সম্ভবপর হতো না। এ বিজয়ের ফলে বাধ্য হয়ে ইংরেজ সরকার পাকিস্তান দাবি মেনে নেয় এবং 1947 সালের আগস্ট মাসে কংগ্রেসের নেতৃত্বে ভারত ও মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র কায়েম হয়। পাকিস্তান আন্দোলন ও ইসলাম। পাকিস্তানের অর্থ কি লা ইলাহা ইল্লাল্লাহ।
এ স্লোগানে মুসলমানদের এ আন্দোলনে বিশেষভাবে আকৃষ্ট করে। এমনকি ভারতে যে 7টি প্রদেশ ভারতের অন্তর্ভুক্ত থাকবে বলে জানাই ছিল, সেখানেও মুসলমানরা ইসলামের আকর্ষণে পাকিস্তানের দাবিকে নিরঙ্কুশভাবে সমর্থন করেছে। এ পরিণাম লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছে এবং জন্মভূমি ও সহায় সম্পদ থেকে বিতাড়িত হয়েছে। ভারতে বসবাসকারী মুসলমানরা তাদের ওই অন্যায়ের কঠোর শাস্তি এখনো ভোগ করে চলেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে পাকিস্তান আন্দোলন ইসলামের নামে চলা সত্ত্বেও তা ইসলামী আন্দোলন হিসেবে গড়ে ওঠেনি। পাকিস্তান কায়েম হওয়ার পর স্বাধীন মুসলিম দেশটিতে ইসলামী আইন, ইসলামী শিক্ষা, ইসলামী অর্থনীতি ও সমাজ ব্যবস্থা চালু করার কোনো পরিকল্পনাই আন্দোলনের নেতারা করেননি। এর ফলে যা হবার তাই হয়েছে। যারা ইসলামকে জানেন না বা যারা নিজের জীবনেই ইসলাম মেনে চলেন না, তারা সমাজ ও রাষ্ট্রে কি করে ইসলাম কায়েম করবে? ইসলামের ব্যাপারে এ ধোঁকাবাজি করার ফলে নেতারা অল্প দিনের মধ্যেই জনপ্রিয়তা হারালেন। সেনাপতি আইয়ুব খান সে সুযোগে 1958 সালে ক্ষমতা দখল করলেন। আইয়ুব খানের যুগ। আইয়ুব খান জাদ্রেল শাসক ছিলেন। মুসলিম লীগের নামেই তিনি রাজত্ব করেছেন, অথচ তিনি তার শাসনকালে মৌলিক গণতন্ত্রের নামে একনায়কতন্ত্রই চালিয়ে গেছেন। গণতন্ত্রকামী সব দলের সঙ্গে মিলে জামায়াত ইসলাম আইয়ুব আমলে 10 বছর একনায়কতন্ত্রের বিরুদ্ধে আগাগোড়াই সংগ্রামী ভূমিকা পালন করেছে। ইতিহাস থেকে জামাতের এ বলিষ্ঠ ভূমিকা মুছে ফেলার সাধ্য কারণে আইয়ুব খান জামায়াত ইসলামের উপরে সবচেয়ে বেশি খেপা ছিলেন। কারণ জামায়াত গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার সাথে সাথে আইয়ুব খান ইসলাম বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করত। তাই 1962 সালে সামরিক শাসন প্রত্যাহারের পর গণতান্ত্রিক আন্দোলন চলাকালে 1964 সালের জানুয়ারি মাসে একমাত্র জামাত ইসলামীকে বেআইনি ঘোষণা করা হয় এবং 60 জন জামাত নেতাকে জেলে আটক করা হয়। 9 মাস পর সুপ্রিম কোর্ট রায় দেয় যে জামাতকে বেআইনি ঘোষণা করাটাই বেআইনি হয়েছে। সরকারি অবহেলার ফলে ইসলামী চেতনা ও মুসলিম জাতীয়তা বোধ তো আইয়ুব আমলের পূর্ব থেকেই লোপ পাচ্ছিল। আইয়ুব আমলে ভাষা ও এলাকা ভিত্তিক জাতীয়তা শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এলো। পশ্চিমাঞ্চলে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত প্রদেশের ভাষা পার্থক্য থাকা সত্ত্বেও ভৌগোলিক দিক দিয়ে একসাথে থাকার এবং ভারতের সাথে কয়েক দফা যুদ্ধ হওয়ায় সেখানে মুসলিম ঐক্যবদ্ধের কোনো রকমে বেঁচে রইল। কিন্তু পূর্বাঞ্চলের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। ভৌগোলিক দিক দিয়ে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায় কিসের ভিত্তিতে এখানকার মানুষ পশ্চিমের সাথে একাত্মতা বোধ করবে? ইসলামই একমাত্র সেতুবন্ধন হতে পারে। কিন্তু সরকারি ও রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে কোনো স্থানই দেয়া হলো না। যে মুসলিম জাতীয়তার চেতনা গোটা উপমহাদেশের মুসলিমদেরকে 1946 সালে ঐক্যবদ্ধ করেছিল, সে চেতনা বাঁচিয়ে রাখার কোনো প্রচেষ্টা দেখা গেল না। 1947 সালে পাকিস্তান কায়েম হবার মাত্র 10-15 বছর পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একথা জানার সুযোগও রইল না যে ভারতবর্ষ দুভাগ কেন হলো। পশ্চিম বাংলা ও পূর্ব বাংলার মাতৃভাষা এক হওয়া সত্ত্বেও বাংলা কেন দুভাগ? বাংলাভাষী অমুসলিমদের চেয়ে পশ্চিম পাকিস্তানে মুসলমানদেরকে কেন বেশি আপন মনে করতে হবে? ফলে ঈমানভিত্তিক জাতীয়তাবোধ বিনষ্ট হয়ে এলাকা ও ভাষাভিত্তিক ঐক্যবোধ জন্ম নিল এবং বাংলাভাষী অঞ্চলে স্বাতন্ত্র্যবোধ বিকাশ অবধারিত হয়ে উঠল। রাজনৈতিক ময়দানে যে আদর্শিক শূন্যতা সৃষ্টি হলো, সেখানে সমাজতন্ত্র এগিয়ে আসার সুযোগ পেল। রাষ্ট্র ও সমাজ জীবনে যাতে ইসলাম কোনো প্রভাব না পড়ে, সেজন্য ধর্মনিরপেক্ষ মতবাদ ময়দান দখল করতে এগিয়ে এলো। এভাবে এলাকা ও ভাষাভিত্তিক জাতীয়তাবোধ, ধর্মনিরপেক্ষতাবাদ ও সমাজতন্ত্র রাজনৈতিক অঙ্গনে মুসলিম জাতীয়তার স্থান দখল করতে লাগল। মুসলিম জাতীয়তা পরিত্যাগের রাজনৈতিক পরিণাম। মুসলিম জাতীয়তাবোধ 40-এর দশকে অবিভক্ত ভারতের বিভিন্ন ভাষাভাষী 10 কোটি মুসলমানকে এক বলিষ্ঠ জাতিতে পরিণত করেছিল। এরই সুফল হিসেবে ভারত বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হয়েছিল।
কিন্তু ওই জাতীয়তাবোধ লালন না করার ফলে যে শূন্যতা সৃষ্টি হলো তা ভাষাভিত্তিক জাতীয়তাবোধ এসে পূরণ করল। যেসব রাজনৈতিক দল ও নেতৃত্ব মুসলিম জাতীয়তার চিন্তাধারা পরিত্যাগ করে ভাষাভিত্তিক জাতীয়তাকেই রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করলেন, তারা স্বাভাবিক কারণেই নিখিল পাকিস্তান ভিত্তিক রাজনীতি করার অযোগ্য হয়ে পড়লেন। কারণ পাঠান জাতীয়তার পতাকাবাহী নেতা বাংলা ভাষাভাষীদের নিকট গ্রহণযোগ্য হতে পারে না। সিন্ধি জাতীয়তাবাদী নেতা পাঠানদের নেতা বলে গণ্য হওয়া সম্ভব নয়। তেমনি বাঙালি জাতীয়তাবাদ পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও সীমান্ত রাজনৈতিক আদর্শ বলে গণ্য হওয়া অসম্ভব। সুতরাং স্বাভাবিক রাজনৈতিক বিবর্তনেই আওয়ামী মুসলিম লীগ ১৯৫৫ সালে আওয়ামী লীগ হয়ে যাবার পর তাদের রাজনীতি পাকিস্তান ভিত্তিক না হয়ে শুধু পূর্ব পাকিস্তানেই সীমাবদ্ধ হয়ে গেল। গোটা পাকিস্তানকে একটি রাষ্ট্র হিসেবে চিন্তা করার পরিবর্তে তাদের সকল পরিকল্পনা শুধু বর্তমান বাংলাদেশ এলাকাকে কেন্দ্র করেই গড়ে উঠল। কিন্তু যারা রাজনীতি করেন তারা অবশ্যই ক্ষমতায় যেতে চান। ক্ষমতাসীন না হয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করা যায় না। সুতরাং যারা শুধু পূর্ব পাকিস্তান ভিত্তিক রাজনীতি করার সিদ্ধান্ত নিলেন, তাদের ক্ষমতায় যেতে হলে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। ওদিকে মিস্টার ভুট্টো ক্ষমতার জন্য পাগল হয়ে একই দেশে মেজরিটি দলের অদ্ভুত দাবি তুললেন। দেশ ভাগ না হলে ভুট্টোরও ক্ষমতাসীন হওয়ার কোনো উপায় ছিল না। ভুট্টো ক্ষমতায় যাওয়ার জন্য জেনারেল ইয়াহিয়ার সাথে যে ষড়যন্ত্র করলেন তাতে পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়া ত্বরান্বিত হয়ে গেল। ইয়াহিয়া খানের সামরিক শাসন ১৯৬৯ সালের শেষ দিকে প্রচণ্ড গণ আন্দোলনের মুখে আইয়ুব খান ক্ষমতা ত্যাগ করে সেনাপতি ইয়াহিয়া খানের সাময়িক আইন জারি করার সুযোগ করে দিলেন। আইয়ুবের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ১০ বছর ধরে যে গণতান্ত্রিক আন্দোলন চলছিল, এর ফলে বিনা নির্বাচনে আর দেশ শাসন করা সম্ভব ছিল না। তাই ইয়াহিয়া খান সাধারণ নির্বাচন ঘোষণা করলেন। সমগ্র অবিভক্ত পাকিস্তানে এটাই প্রথম ও শেষ সাধারণ নির্বাচন। যে টু নেশন থিওরি ও পৃথক নির্বাচনের ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল এবং যে মুসলিম ঐক্যবোধের ভিত্তিতে পশ্চিমের ৪টি প্রদেশের সাথে পূর্ব বাংলাকেও মিলিয়ে একটি রাষ্ট্র গঠন করা সম্ভব হয়েছিল, সে জাতীয় চেতনা ও ঐক্যবোধকে বাঁচিয়ে রাখার কোনো সরকারি প্রচেষ্টা না থাকায় পাকিস্তান কায়েমের ২৪ বছর পর যে নির্বাচন অনুষ্ঠিত হলো, তার ফলাফল দেখে বোঝা গেল যে রাজনৈতিক দিক দিয়ে পাকিস্তানকে ৩ ভাগে ভাগ হয়ে গেল। বাংলাদেশ থেকে মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ, সিন্ধু ও পাঞ্জাবে মিস্টার ভুট্টোর নেতৃত্বে পিপলস পার্টি এবং বাকি প্রদেশে অন্য দুটি দলের নিরঙ্কুশ বিজয় একথা প্রমাণ করে যে পাকিস্তানের ঐক্যের ভিত্তি আর বেঁচে নেই। যে ভিত্তিতে নির্বাচনের ফলে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সে ভিত্তি না থাকায় নির্বাচনের মাধ্যমে পাকিস্তানের ভিত্তি ভেঙে গেল। নির্বাচনের পর পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভায় আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত হওয়ায় শেখ মুজিবকে ইয়াহিয়া খান পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করা সত্ত্বেও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করতে থাকল। ওদিকে ভুট্টো এধার হাম ওধার তুম বলে এক দেশে দুটো মেজরিটি পার্টির অদ্ভুত স্লোগান তুললেন। বোঝা গেল যে ভুট্টো পশ্চিম পাকিস্তানের বাদশা হতে চায়, কিন্তু পূর্ব পাকিস্তান আলাদা না হলে সে সুযোগ আর হয় না। তাই ইয়াহিয়া খানের সাথে যোগসাজশ করে ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করতে লাগল। সে সময় জামায়াতে ইসলামের পক্ষ থেকে বারবার জোর দাবি জানানো হলো যে ব্যালটের সিদ্ধান্ত অনুযায়ী সংখ্যাগুরু দলের হাতে ক্ষমতা তুলে দেয়া হবে। কারণ জামায়াত আশঙ্কা করছিল যে ক্ষমতা হস্তান্তরে বিলম্ব হলে রাজনৈতিক সংকটের সাথে সাথে দেশে চরম বিশৃঙ্খলা দেখা দেবে। সে সময় দৈনিক পত্রিকাগুলো জামায়াতের এ দাবির ঐতিহাসিক সাক্ষ্য। নির্বাচনের পর ১৯৭১-এর জানুয়ারিতে লাহোরে মাওলানা মাওদুদীর সভাপতিত্বে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সিদ্ধান্ত হয় যে যদি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পর্যায়ক্রমে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে থাকে,
তাহলে জামায়াত এর বিরোধিতা করবে না। এ বিষয়ে এখানকার প্রাদেশিক জামায়াতকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য পূর্ণ এখতিয়ার দেয়া হলো। এরপর এ সম্পর্কে যাবতীয় সিদ্ধান্ত পূর্ব পাকিস্তান প্রাদেশিক জামায়াতই নিতে থাকে। এরপর যা ঘটে, ১লা মার্চ ঢাকায় কেন্দ্রীয় আইনসভার অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। এ অধিবেশনে ভুট্টো আসতে অস্বীকার করল। ভুট্টোর মর্জি মতো ইয়াহিয়া খান এ অধিবেশনের মুলতবি ঘোষণা করলেন। এর প্রতিক্রিয়ায় শেখ মুজিব কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করলেন। প্রাদেশিক সরকার সম্পূর্ণ অচল হয়ে গেল। বাধ্য হয়ে ইয়াহিয়া খান শেখ মুজিবের সাথে আলোচনার মাধ্যমে মীমাংসায় পৌঁছার কথা ঘোষণা দিলেন। ১৯ থেকে ২৩ মার্চ আলোচনা চলে। শেষ পর্যন্ত কোনো মীমাংসা না হয় আলোচনা ব্যর্থ হয়ে গেল। ২৫ মার্চ দিবাগত রাতে টিক্কা খানের নেতৃত্বে সেনাবাহিনী ঢাকা শহরের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ব্যাপক হত্যা ও অগ্নিসংযোগের মাধ্যমে চরম সন্ত্রাস সৃষ্টি করে এ অসহযোগ আন্দোলন দমন করার চেষ্টা করল। শেখ মুজিবকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেয়া হল। কয়েক রাতের সামরিক অপারেশনে ঢাকা মহানগরী স্তব্ধ হয়ে গেল এবং রাজধানী তাদের পূর্ণ দখলে এলো। ঢাকার বাইরের সব জেলায় এর তীব্র প্রতিক্রিয়া দেখা দিল। নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিজ নিজ জেলা ও মহকুমা শহরে অসহযোগ আন্দোলন জারি রাখলেন। ঢাকার বাইরে সেনাবাহিনী এবং পুলিশও বিদ্রোহ দেখা দিল। যেসব শহরে অবাঙালি বিহারি নামে উল্লেখযোগ্য সংখ্যায় ছিল, সেখানে বিহারিদেরকে হত্যা করে ঢাকার প্রতিশোধ নেয়া হলো। এর প্রতিক্রিয়ায় সেনাবাহিনী ওইসব এলাকায় যেয়ে বাঙালি হত্যা করল এবং সরকারি ক্ষমতা বহাল করল। এভাবে দুদিকের আক্রমণে নিরপরাধ সাধারণ মানুষ নিহত ও অত্যাচারিত হতে থাকল। ১ মাসের মধ্যে মোটামুটি দেশে সেনাবাহিনীর কর্তৃক সাময়িকভাবে প্রতিষ্ঠিত হলো বটে, কিন্তু দেশটিকে নিশ্চিতভাবে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দেয়া হলো। স্বাধীন বাংলাদেশ আন্দোলন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ ভারতে আশ্রয় নিলেন। অন্যান্য ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক দলের অধিকাংশ নেতাও তাই করলেন। পাক সেনাবাহিনী ঢাকা শহরে ও অন্যান্য স্থানে হিন্দু বস্তির উপর আক্রমণ করায় তারাও দলে দলে ভারতে পাড়ি জমান। পাক সেনাবাহিনীর ভ্রান্ত নীতির ফলে দেশের গোটা হিন্দু সম্প্রদায় পাকিস্তান বিরোধী হয়ে গেল। ধর্মনিরপেক্ষতাবাদী ও অধিকাংশ সমাজতান্ত্রিক দল পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হল। মেহেরপুর জেলার মফস্বলে, যে স্থানের বর্তমান নাম মুজিবনগর, আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্বাধীন বাংলাদেশ সরকার কায়েম করার পর স্বাধীনতা আন্দোলন যে রূপ পরিগ্রহ করল, তা কোনো বিদেশি সরকারের সাহায্য ছাড়া চলা সম্ভব ছিল না। তাই কলকাতা থেকেই প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালিত হয়। ভারতের ভূমিকা। পাকিস্তানের চিরদুশমন ভারতের সম্প্রসারণবাদী কংগ্রেস সরকার এ মহাসুযোগ গ্রহণ করল। প্রবাসী স্বাধীন বাংলাদেশ সরকারকে কলকাতায় প্রতিষ্ঠিত করা হলো। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের গেরিলা ট্রেনিং দেয়া হলো, তাদেরকে অস্ত্র ও গ্রেনেড দিয়ে বাংলাদেশের ভেতরে পাঠাবার ব্যবস্থা করা। রেডিও যোগে প্রবাসী সরকারের বক্তব্য বাংলাদেশের ভেতরে প্রচার করা ইত্যাদি সবই ভারত সরকারের সক্রিয় উদ্যোগ ও সহযোগিতায় চলতে থাকে। রুশ সরকার এ বিষয়ে ভারতের সাথে এক সহযোগিতা চুক্তিতে আবদ্ধ হয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বয়ং বহু দেশ সফর করে স্বাধীন বাংলাদেশের পক্ষে সমর্থন জোগানোর চেষ্টা করেন। নিঃসন্দেহে সবাই বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে সাহায্য করেছে, কিন্তু ভারত সরকার তার স্বার্থে এ কাজে উদ্বুদ্ধ হয়েছে বলে সবই স্বীকার করতে বাধ্য। ভারত বিরোধীদের পেরেশানি। পাকিস্তান আন্দোলনের সময় থেকে যারা ভারতীয় কংগ্রেসের আচরণ লক্ষ্য করে এসেছে, পাকিস্তান কায়েম হবার পর ভারতের নেহেরু সরকার হায়দ্রাবাদ ও কাশ্মীর নিয়ে যে হিংস্র খেলা দেখিয়েছে, মুসলমানদের পৃথক আবাসভূমিকে পঙ্গু করার জন্য যত রকম প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে হয়েছে,
পূর্ব বাংলা সীমান্ত নিয়ে ভারত বারবার যে ধোঁকাবাজি করেছে, সর্বোপরি ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানি আটকে রেখে উত্তরবঙ্গকে মরুভূমি বানাবার যে ব্যবস্থা করা হয়েছে, তাতে এদেশের কোনো সচেতন মুসলিমের পক্ষে ভারত সরকারকে এদেশের বন্ধু মনে করা কিছুতেই সম্ভব ছিল না। যেসব রাজনৈতিক দল ও নেতা ভারতের আধিপত্যবাদী মনোভাবের দরুন আতঙ্কগ্রস্ত ছিল, তারা মহাসংকটে পড়ে। তারা সঙ্গত কারণেই আশঙ্কা করল যে, বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করতে সাহায্য করে ভারত একদিকে মুসলমানদের ওপর ভারত মাতাকে বিভক্ত করার প্রতিশোধ নিতে যাচ্ছে, কলকাতার এককালের অর্থনৈতিক পশ্চাৎভূমি বাংলাদেশের অঞ্চলকে পুনরায় হাতের মুঠোয় আনার মহাসুযোগ গ্রহণ করেছে। এ অবস্থায় ভারতের নেতৃত্ব ও সাহায্যে বাংলাদেশ কায়েম হলে ভারতের আধিপত্য থেকে আত্মরক্ষার কোনো উপায় থাকবে না। বাংলাদেশের চারদিকে ভারত যে অবস্থান, তাতে এ আশঙ্কাই স্বাভাবিক ছিল। বিশেষ করে ভারতের সংখ্যালঘু মুসলিমদের ওপর যে হিংস্র আচরণ অব্যাহতভাবে চলছিল, তাতে প্রত্যেক সচেতন মুসলিমদের অন্তরেই পেরেশানির সৃষ্টি হলো। ভারতের সম্প্রসারণবাদী মনোভাব সম্পর্কে ওয়াকিবহাল কারো পক্ষে আতঙ্কগ্রস্ত না হয়ে উপায় ছিল না।